আমরা অনেক প্রতিবাদ করেছি। ওই সময় প্রতিবাদ করা এত সহজ ছিল না। নির্বাচন শব্দটা উচ্চারণ করা যেত না। যারা নির্বাচনের কথা বলতো মনে হতো যে তারা হয়তো অপরাধ করছে। এখন যেমনি ভাবে দেখেন না, একটি সংঘবদ্ধ চক্র আমাদেরকে আক্রমণ করে, সাইবার অ্যাটাক, ঠিক একইভাবে ওই চক্র বাংলাদেশকে পিছনে নেওয়ার জন্য, বাংলাদেশ যাতে গণতান্ত্রিক ধারায় অগ্রসর না হতে পারে, একই চক্র ওই সময় নানান ভাবে আমাদেরকে আক্রমণ করেছে। কিন্তু আমরা কোনোভাবে আমরা থেমে যাইনি। সেলিম ভাই যেটি বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, হ্যাঁ, তিনি গ্লোবালি একজন পরিচিত ব্যক্তিত্ব এবং তার খ্যাতি থাকতে পারে। এনজিও সেক্টরে তিনি একজন সফল ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যর্থ ব্যক্তিত্বের নাম। তিনি নির্বাচন দিতে চাননি। হয়তো অনেকে বলবেন যে তিনি তো একটি ভালো নির্বাচন দিয়েছেন। দেখেন, নির্বাচন কিন্তু আদায় করে নেওয়া হয়েছে। নিশ্চয় আপনাদের মনে আছে, এনসিপির নেতা সাদিক আলম, তিনি শুরুতে ধোয়া তুলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে, নির্বাচন ছাড়া 5 বছর ক্ষমতায় থাকতে হবে। এরকম একটি বয়ান সৃষ্টি করা হয়েছিল। যে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঈদের নামাজে গিয়েছিলেন, নিশ্চয় আপনাদের মনে থাকার কথা যে একটি দালাল গোষ্ঠী, আমার কাছে মনে হয় এটি পরিকল্পিতভাবে এই গোষ্ঠী আবিষ্কার করা হয়েছিল। তারা বলছিল, স্যার 5 বছর 5 বছর। এমনকি ওয়াজ মাহফিল করে বলা হচ্ছিল, হে আল্লাহ, তুমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুমি 5 বছর বা সে যতদিন বেঁচে আছে ততদিন তাকে ক্ষমতায় রাখো। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কতটুকু দেশের উন্নয়ন করেছে সেইটাতে তিনি বিদায় নেওয়ার পরে আমরা এখন অনেক গবেষণা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তিনি উন্নয়ন করেছেন, তবে সবার আগে নিজের প্রতিষ্ঠান, সবার আগে নিজের ব্যবসা, সেগুলো তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। নতুন নতুন লাইসেন্স নিয়েছেন। একটা মানুষের বয়স একদম মৃত্যুর কাছাকাছি, তার আসলে আর কি প্রয়োজন আছে? তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি বাংলাদেশের একটি গণঅভ্যুত্থানের পরে, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের প্রধান হয়েছিলেন। সেই মানুষটির আর কিছু প্রয়োজন ছিল? সেই মানুষটির আর কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু ওই যে লোভ, এনজিও সেক্টরে চাকরি করলে নাকি বা ব্যবসা করলে নাকি খুব লোভ তৈরি হয়, তো তারও এক ধরনের লোভ তৈরি হয়েছিল নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা।